সুপ্রিয় সুধী, যারা শুনছেন এবং দেখছেন আমাদের এই মুহূর্তে, তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আমি সজল কুরাইশি, নাগরিক মঞ্চের পক্ষ থেকে। নাগরিক মঞ্চ এমন একটি প্ল্যাটফর্ম যেটি নাগরিক জীবনের বিভিন্ন সুখ দুঃখ, আমাদের বিভিন্ন চাওয়া পাওয়া, এগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। সেগুলোর ক্ষেত্রে সম্ভাব্য সমাধানেরও একটি জায়গা বের করার চেষ্টা করি এবং বিভিন্ন ইস্যু, সমসাময়িক বিভিন্ন বিষয়াদি নিয়ে আমরা কথা বলি, কথা শুনে থাকি। আজকে আমাদের মাঝে অতিথি হিসাবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু। তিনি স্বনামেই পরিচিত। ময়মনসিংহ শহরের তথা এই অঞ্চলের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িত রেখেছেন এবং একজন মূলত তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক কর্মকাণ্ড সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সবসময় আমরা তাকে কাছে পাই। চুন্নু ভাই কেমন আছেন? হ্যালো চুন্নু ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? চুন্নু ভাইয়ের খুব সম্ভবত কোনো কারণবশত নেটওয়ার্কের একটু প্রবলেম হয়েছে। এই নেটওয়ার্ক জটিলতার কারণে আমরা একটু দেরিতে বিলম্বে আপনাদের কাছে এসেছি। তো চুন্নু ভাই আবারও আসতে আসতে আমরা এই ফাঁকে আমাদের আরো একজন অতিথি অঞ্জনা সরকার মনি, তিনি আমাদেরকে নমস্কার মনি, কেমন আছো? আসলে এখন তো ভালো আছি বলতেও ভয় হয়, তাই না? আশেপাশে এত সবার মনের অবস্থা এত খারাপ, মানে আমি ভালো আছি এটা আসলে বলতে পারি না আর কি। আছি, এখন পর্যন্ত ভালো আছি, সবার দোয়ায় এখন পর্যন্ত ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, না আসলে সত্যিকার অর্থেই সিচুয়েশনটা এমন এখন আসলে। চুন্নু ভাই আবারও ফিরে এসেছেন। সুপ্রিয় সুধী, আজকের যে বিষয় আমাদের, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আজকে 17ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং এই মুজিবনগর সরকারের যে একটি ব্যাপক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে, সেই বিষয়টি নিয়ে আমরা আজকের আলোচনা সাজাবো। তবে আলোচনার একেবারে শুরুতে আমরা আমাদের কোকিল কণ্ঠী অঞ্জনা সরকার মনির কণ্ঠে একটি গান শুনবো, সেই চির চেনা গান। আচ্ছা মনি, কোন গানটি শোনাবে আমাদের? আমি আজকে মুজিবনগর দিবস, সে উপলক্ষে আসলে শেখ মুজিবুর তো আমাদের স্বাধীনতার ডাকে আমরা স্বাধীনতা পেয়েছি। তো আজকে আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি গান করছি, যার কথা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর অংশুমান রায়। তিনি শিল্পীও বটে, মানে এই গানের শিল্পী, মূল শিল্পী তিনি। গানটি হচ্ছে শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি। বাহ, চমৎকার, ঠিক আছে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে যাব ফিরে আমার হারানো বাংলাকে আবার ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ,
বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দে রূপসী বাংলা, রূপের যে তার নেই কো শেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দে রূপসী বাংলা, রূপের যে তার নেই কো শেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনে রে আমার এখনো কেন ভাবো আবার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারের পূব আকাশে উঠবে আবার দিল মনে, শোনো একটি মুজিবারের থেকে লক্ষ মুজিবারের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। ধন্যবাদ। বাহ, চমৎকার চমৎকার লাগলো মনির কণ্ঠে এই গানটি। সত্যি একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ ৭১-এও ছড়িয়ে গিয়েছিল এবং এখনো ছড়িয়ে যাচ্ছে। আর মুজিবনগর সরকার যেটি সেই সময়ে যে গঠিত হয়েছিল আমরা জানি তার প্রেক্ষাপট, তবে তরুণ প্রজন্ম নবীন প্রজন্মের অনেকেই হয়তো বা জানেন না। সেই কথাগুলোই আমরা আজকে শুনবো নজরুল ইসলাম চুন্নু মহোদয়ের কাছ থেকে, এবং আমাদের আরো একজন অতিথি যুক্ত হবেন, ইতিমধ্যেই তিনি চলে এসেছেন, আমরা তাকে যুক্ত করে নিচ্ছি। তিনিও স্বনামে পরিচিত, আপনারা দেখলেই চিনতে পাবেন, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত। মিল্লাত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। ধন্যবাদ সকলকে, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। তো আমরা মিল্লাত ভাই, আপনার মাইকটি এখন একটু মিউট করে দেন। আমরা চুন্নু ভাইয়ের কাছে যাচ্ছি আলোচনায়। যিনি আলোচনা করবেন তার বাইরে বাকি মাইকগুলো একটু অফ রাখলে, মিউট রাখলে ভালো হবে। জি চুন্নু ভাই। ধন্যবাদ চুন্নু। হ্যাঁ, ধন্যবাদ নাগরিক মঞ্চ। হ্যাঁ, মুজিবনগর সরকারের যে প্রেক্ষাপট, সেই সময় কেন এত জরুরি হয়ে পড়েছিল, ২৬ তারিখ ঘোষণা হলো স্বাধীনতার, এবং তারপর পরই একেবারে ১৫ দিনের মাথায় এরকম একটি সরকার গঠন, এবং সেটি যেন পাকিস্তানের মাথায়, পাকিস্তানের তৎকালীন সামরিক এই সরকারের মাথায় বাজ ফেলে দিয়েছিল এমন একটি ঘটনা। সেই প্রেক্ষাপটটি একটু শুরুতে আপনার কাছ থেকে শুনে নিতে চাই। নাগরিক মঞ্চকে ধন্যবাদ, এবং আজকের এই ঐতিহাসিক দিবসে আমি শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের উপরাষ্ট্রপতি এবং তৎকালীন যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সহ জাতীয় 4 নেতা, এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে উপদেষ্টা মন্ডলী ছিল 4 জন, তারা সহ শহীদ মুক্তিযোদ্ধা এর পরবর্তী পর্যায়ে যারা প্রয়াত হয়েছেন স্বাভাবিকভাবে এবং যারা জীবিত আছেন, সকলের প্রতি শ্রদ্ধা জানাই, যাদের সম্ভ্রমের বিনিময়ে এবং যে সমস্ত মানুষদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা পেয়েছি, সকলের প্রতি। ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, তার আগে ৭ই মার্চের যে ভাষণ, এটি নিয়ে অনেক কথা হয়। অনেকে বলে থাকেন যে ৭ই মার্চে কেন বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি সরাসরি দিলেন না। এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক মত আছে। তো
ওটা আমরা, আমার ভাষায় আমি বলি, ওটি ছিল একটি গ্রিন সিগন্যাল, সরাসরি কোনো স্বাধীনতার ঘোষণা ছিল না 7ই মার্চ। কেন সেদিন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাটি দেন না, প্রেক্ষিত আমরা জানি যে যখন বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে সমাবেশটি করতেছিলেন, তখন উপরে হেলিকপ্টার মুভ করতেছিল, চতুর্দিকে সেনাবাহিনীর সতর্ক অবস্থান এবং একটি ম্যাসাকার অবস্থা হতেই পারত। এবং বঙ্গবন্ধু আমার বিবেচনায় ইয়াসির আরাফাতের মতো সারা জীবন স্বাধীনতা স্বাধীনতা বলতেই পারতেন। হয়তোবা আইনের দৃষ্টিতে কিংবা নাগরিকদের দৃষ্টিতে আন্তর্জাতিকভাবেও এটি একটি আনরুলি অর্থাৎ অবৈধ একটি বিষয়ের মধ্যে যেতে পারত। তিনি সময় নিয়েছেন এবং 25 মার্চ রাত্রে যখন ইয়াহিয়ার নেতৃত্বে পাক বাহিনী এই দেশের সাধারণ নিরস্ত্র মানুষের উপরে রাত্র 12টার পর থেকে ঢাকার বিশেষ করে ইপিআর, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ ক্যাম্প সহ সমস্ত বড় বড় শহরগুলোতেই গণহত্যা শুরু করলেন, তখন বঙ্গবন্ধুর ভাষণ যে স্বাধীনতার ঘোষণাটি তিনি দিলেন, এবং এর আগে আজকে তোফায়েল আহমেদের একটি লেখা বেরিয়েছে বিভিন্ন পত্রিকায় এবং বিভিন্ন মিডিয়া, সিমিন হোসেন রিমি আমাদের তাজউদ্দিন সাহেবের কন্যা, ওনার একটি লেখা বিভিন্ন মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। এই দুটি থেকে তো অনুসরণ করলেই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে তখন ওই রাত্রে বঙ্গবন্ধুর সাথে অনেক নেতারই দেখা করেছেন। দেখা করার পরে তিনি কিছু মেসেজ তাদেরকে দিয়েছেন কি করতে হবে এবং যুদ্ধ লাগলে পরে স্বাধীনতা ঘোষণার পরে ভারতের কোন বাড়িতে গিয়ে উঠতে হবে, সমস্ত নির্দেশনায় তিনি দিয়েছিলেন। এবং স্বাধীনতার ঘোষণাটার জাস্ট ইমিডিয়েট পরে পরে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। এরপরে যারা বাংলাদেশের নির্বাচিত এমএনএ 70-এ যারা ছিলেন, আওয়ামী লীগ দলীয় সংখ্যাগরিষ্ঠ সদস্য যারা ছিলেন, তারা বিভিন্নভাবে ভারতে চলে যান ওই নির্দেশনা মোতাবেক, বিভিন্ন বর্ডার দিয়ে, বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে যান। এবং একটু মনে রাখতে হবে আমাদের যে তৎকালীন নির্বাচিত এমএনএ এবং এমপিদের মধ্যে, আমি যদি ভুল না করি, সম্ভবত 34 জন যারা ভারতে যোগদান করেন নাই, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যোগদান করেন নাই, গণপরিষদে। এবং কেউ পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিলেন, হয়তো 1-2 জন মারাও গেছেন, কেউ এই দেশের মধ্যে থেকেই সহায়তা করেছেন হানাদার বাহিনীকে। এই 14 জনকে কিন্তু আওয়ামী লীগ দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল। যাই হোক, বাকিরা ভারতে যান এবং সেখানে গিয়ে আমাদের বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান তৎকালীন আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তিনি ছিলেন এবং আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, ব্যারিস্টার আমিরুল ইসলামকে সঙ্গে নিয়ে ভারতে যান। এবং সেখানে তারা আমিরুল ইসলামের তাজউদ্দিন আহমেদ সাহেবের ভাষায় যে 27 তারিখ তিনি যখন ইয়ে করতে যান, ওই পারে আমাদের যমুনার ওই পারে যান, তখন তিনি নিজেই তার ভাষায় যে তিনি তখন জিয়া রহমানের কণ্ঠে স্বাধীনতার ঘোষণাটি শুনতে পান। এবং জিয়া রহমান তখন আমরা জানি যে নিজেকে যে এই বিপ্লবী সরকারের প্রধান হিসাবে তিনি নিজেকে দাবি করে ঘোষণাটি দিয়েছিলেন। এবং দেওয়ার পরে সময়ে তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা, অর্থাৎ রাজনৈতিক নেতারা জিয়া রহমানকে বললেন, আপনি তো এরকম ঘোষণা দেওয়ার ইখতিয়ার রাখেন না, আপনি ঘোষণা দেবেন সেনা অফিসার হিসাবে, যার গুরুত্ব সেনাবাহিনীর মধ্যে থাকতে পারে, থাকবে, কিন্তু আপনি নিজেকে সরকার প্রধান হিসাবে, বিপ্লবী সরকারের প্রধান হিসাবে ঘোষণা দিচ্ছেন। তখন তাজউদ্দিন সাহেবের ভাষায় যে কথাটি এসছে যে এই ঘোষণাটি যে তিনি দিলেন জিয়া রহমান সাহেব, এটি কোন আইনগত এখতিয়ার, রাজনৈতিক বা আইনগত এখতিয়ার ওনার ছিল না। একজন সেনা অফিসার কি করে দিবেন, তাইলে এর বৈধতাটা কোথায়? এই বৈধতাটার জন্য আমাদের মনে রাখতে হবে তৎসময় বিশেষ করে তাজউদ্দিন সাহেবের যে মেধা, এই প্রচন্ড মেধা নিয়ে তিনি তার সহযাত্রী সৈয়দ ব্যারিস্টার আমিরুল ইসলামকে সঙ্গে নিয়ে তিনি এটার আইনগত ভিত্তিটা দেওয়ার জন্য ভারতে যোগাযোগ করলেন, ভারতে বসলেন, এমএনএদেরকে এক জায়গায় একত্রিত হতে বললেন, এমপিদেরকে, এবং সৈয়দ নজরুল ইসলামকেও তারা সংগ্রহ করলেন বর্ডার দিয়ে, একত্র করে তারা দেখা করলেন কিন্তু ইন্দিরা গান্ধীর সঙ্গে। দেখা করে এসে সম্ভবত 4 তারিখে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণাপত্র, যার মধ্য দিয়ে এই ঘোষণাপত্রটি সিদ্ধান্ত গৃহীতা গণপরিষদ সদস্যদের মধ্য দিয়ে, এবং সেখানে আমিরুল ইসলাম সাহেব, আমি দুঃখিত, তাজউদ্দিন সাহেবের নিজের কণ্ঠে দিকে রেকর্ড করে বিভিন্ন বিশেষ করে যে ভারতের বিভিন্ন মিডিয়া থেকে এগুলো প্রচার করা হলো। এবং 10 তারিখ
মূলত সরকার গঠন করা 10 তারিখে। প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সের 3টা দিক গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। 1 নম্বর হলো স্বাধীনতার ঘোষণা আনুষ্ঠানিকভাবে দিলেন। 2 নম্বর হলো 26শে মার্চ প্রত্যুষে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিলেন, এটিকে ওনারা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স দ্বারা স্বীকৃতি দিলেন এবং সেদিন বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি করে সরকার গঠন করা হয়। ওই সময়কাল পর্যন্ত কিন্তু অন্য কোনো সরকার গঠন, অন্য কাউকে নিয়োগ দেওয়া হয় নাই। বঙ্গবন্ধুর এটা কনস্টিটিউশনালি রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদ গঠন করবেন, অন্যান্যদেরকে নিয়োগ দিবেন এবং সেখানে বলা হয়েছে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে বঙ্গবন্ধুর অবর্তমানে উপরাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে সকল দায়িত্ব পালন করবেন, যে যে ক্ষমতা রাষ্ট্রপতি প্রয়োগ করার কথা সবগুলি তিনি করবেন। তখন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, তিনি তাজউদ্দিন সাহেবকে প্রধানমন্ত্রী এবং কামারুজ্জামান আর আমাদের যে ক্যাপ্টেন মনসুর আলী সহ একটা মন্ত্রী পরিষদ গঠন করলেন এবং যে কর্নেল ওসমানীকে সেনাবাহিনীর প্রধান হিসাবে নিয়োগ দিলেন এবং কর্নেল আব্দুর রবকে চিফ অফ স্টাফ হিসাবে নিয়োগ দিলেন। দিয়ে এটি সরকার গঠন করলেন, বিশ্ববাসীকে জানিয়ে দিলেন। কিন্তু এটার আনুষ্ঠানিক যাত্রাটি হয়েছে আজকে, এই 17 এপ্রিল। সেদিন ছিল কিন্তু একটি কথা আমাদের মনে রাখতে হবে, সেদিন ছিল শনিবার, আজকেও শনিবার, এবং সেই শনিবার দিন সকাল 11:30টায় ওনারা ঠিকঠাক করে জায়গাটি সেই তৎকালীন যে মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলা, ওই বৈদ্যনাথ তলায় আম্রকাননে সেখানে বিদেশি সাংবাদিক এবং এই দেশের যারা এমএনএ এমপিএ তাদেরকে সহ বিভিন্ন যে বিশেষ করে তৎকালীন যে এই জায়গায় মাহবুব সাহেব সহ। চুন্নু ভাই, এই জায়গায় আপনাকে একটু থামিয়ে দিতে চাই। আমাদের আলোচনাটি একদম এক নাগারে একজন বলবে এমনটি না, একটু ঘুরিয়ে ফিরে আমরা এই মুহূর্তে একটু মিল্লাত ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই। আচ্ছা, আমি সজল একটু বলি, মিল্লাত ভাইয়ের কাছে যাওয়ার আগে এই বাক্যটা আমি শেষ করে দিই। তখন ওনারা যে 17 তারিখে সরকার গঠন করলেন এবং আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন এবং বিদেশি সাংবাদিকদের মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়ে দিলেন, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য ওনারা সমর্থন জানালেন। যেই কথাটি উপস্থাপক শুরু করেছেন যে এটার প্রয়োজনটা কি ছিল, প্রয়োজন ছিল এখানেই যে স্বাধীনতার ঘোষণাটির আইনগত স্বীকৃতি দেওয়ার জন্য। যদি আইনগত বৈধতা এবং স্বীকৃতি 10 তারিখ এবং 17 তারিখের মধ্য থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু না করতো, তাহলে পরে আমাদের মুক্তিযুদ্ধটা, যেটা পাকিস্তান প্রচার করার চেষ্টা করছিল একটি বিচ্ছিন্নতাবাদী এবং আভ্যন্তরীণ গৃহযুদ্ধ, এই বিষয়গুলোকে তারা প্রতিষ্ঠা করে ফেলতে পারত। কেবলমাত্র আইনগত এখতিয়ার ছিল নির্বাচিত এমএনএ এবং এমপিএদের এবং সরকার দলীয় তৎকালীন দলীয় প্রধান হিসাবে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ নেতাদের এখতিয়ারটি ছিল। এই কারণেই 10 এপ্রিল এবং 17 এপ্রিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ঠিক তাই, ধন্যবাদ। একদমই ঠিক রাইট পয়েন্টে যেটি বলছিলেন চুন্নু ভাই, মিল্লাত ভাই, যে লেজিটিমেট একটি বিষয় আছে। আপনারা বিশেষ করে অ্যাডভোকেটরা খুব বেশি এই বিষয়টি নিয়ে, মানে বৈধতার যে বিষয়টি, একজন মেজর, একজন আর্মি পার্সন হুট করেই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেবেন এবং স্বাধীনতার মহানায়ক হয়ে যাবেন, এই বিষয়টির মধ্যে কি লেজিটিমেসি খুঁজে পায় একদল মানুষ? আর তৎকালীন সময়ে 70-এর নির্বাচনে যারা নির্বাচিত জনপ্রতিনিধি, যিনি সরকারের প্রধান হওয়ার মতো, পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা, যার অবিসংবাদিত নেতা, তার লেজিটিমেসিটা কতখানি, এবং সেই সময়ে এই যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে একটু বলবেন চুন্নু ভাই, মিল্লাত ভাই। আর পাশাপাশি আপনার সত্যিকার অর্থেই এই সরকার গঠনটি তাড়াহুড়ো করে ওই সময়ে খুব বেশি দরকার ছিল কিনা? মিল্লাত ভাই, একটু আনমিউট করতে হবে, আপনার কথা শোনা যাচ্ছে না, একটু জি, এখন শোনা যাবে। ধন্যবাদ নাগরিক মঞ্চকে, এবং এর আগে অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, তিনি সুন্দর করে কথা বলছিলেন, ধন্যবাদ তাকেও। কথা হচ্ছে যে এটির যে আইনগত বৈধতাই সম্পর্কে ইতিমধ্যে আমরা জেনেছি। আরেকটি কথা হচ্ছে যে তখন আমাদের এই যুদ্ধের, স্বাধীনতা যুদ্ধের দুটি দিক আছে। একটা হচ্ছে আমাদের এই যুদ্ধটি ছিল জনযুদ্ধ, আবার একই সাথে আমাদের এই যুদ্ধটি ছিল বিশ্বজনীন যুদ্ধ। এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। যদি এটি আমরা মনে না রাখি, তাহলে আমরা
পদে পদে আমাদের যুদ্ধ সম্পর্কে মানুষের কাছে যে কথাগুলি বলবো সেগুলিতে আমাদের অনেকটাই ফাঁক থেকে যাবে। প্রথমত একটা স্বাধীনতা যুদ্ধ, এটাকে কিন্তু প্রথম পাকিস্তানিরা প্রচার করা শুরু করলো, যেটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। আবার পাকিস্তানের পক্ষে যারা ছিলেন তখন মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, তারা প্রচার করা শুরু করলেন যেটা হচ্ছে গৃহযুদ্ধ। দুটি জিনিস আমাদের এই যুদ্ধের মধ্যে চলে আসলো। দক্ষতা হচ্ছে এই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা বলছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি নিশ্চয়ই যে কোনো আলোচনা আমরা মানে এই ধরনের আলোচনা আমাদের করতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি আমাদের শ্রদ্ধা পোষণ করে তারপরে আমাদের আলোচনাটা শুরু করতে হয়, সেটি আমাদের থাকলো। তারপরে যে কথাটি আমাদের আসে সেটি হচ্ছে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, তার দূরদর্শিতার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা রাখতে হবে। যে কি পরিমাণ প্রত্যুৎপন্নমতিত্ব ছিল, কি ধরনের মেধা ছিল একজন মানুষের, যিনি গোটা স্বাধীনতা যুদ্ধকে অর্গানাইজ করলেন। আমাদের সেই সময়ে 4 এপ্রিল তিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে দেখা করতে গেলেন কলকাতা থেকে। কি বিমানে গেলেন? কার্গো বিমানে। তিনি কিন্তু প্যাসেঞ্জার বিমানে যান নাই, কারণ প্যাসেঞ্জার বিমানে গেলে তাজউদ্দিন আহমেদ কে সেটা প্যাসেঞ্জার লিস্ট হয়ে যেত, এবং প্যাসেঞ্জার লিস্ট হয়ে গেলে সেটি আন্তর্জাতিকভাবে একটি বিভ্রান্তির সৃষ্টি করা হতো। যে কারণে তাজউদ্দিন আহমেদ একটি কার্গো বিমানে চলে গেলেন দিল্লিতে। তার সাথে দেখা হলো কার? প্রফেসর আনিসুজ্জামানের, দেখা হলো ব্যারিস্টার আমিরুল ইসলামের, রহমান সুবহানের, তাদের দেখা হলো। দেখার পরে আমি ভুল বলেছি, আনিসুজ্জামান তখন ছিলেন, রহমান সুবহান ছিলেন। রহমান সুবহানের সাথে তার দেখা হলো। দেখা হওয়ার পরে তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর সাথে দেখা করতে যাব। ইন্দিরা গান্ধী তো একটা দেশের প্রাইম মিনিস্টার, ইন্দিরা গান্ধীর সাথে তো একটা আওয়ামী লীগের নেতা দেখা করতে পারেন না। কারণ যখনই একজন ইন্টারন্যাশনাল যিনি পরিচিত একটা বৃহৎ দেশের প্রধানমন্ত্রী হিসাবে, তার সাথে একটা দেশের একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক দেখা করছেন, এটি একটি বিচ্ছিন্নতার ইঙ্গিত দেবে। সেই কারণে তারা রাতে সিদ্ধান্ত নিলেন যে পরের দিন যে আমরা দেখা করতে যাব, আমরা কি হিসাবে দেখা করব। সেই দেখা করার জন্য অসুবিধা সৃষ্টি হয়ে গেল। হ্যালো, মিল্লাত ভাই শোনা যাচ্ছে, বলেন আপনি। হ্যাঁ, তো আমি একটা মিটিং এ আছি, যে একটু পরে কথা বলি। ঠিক আছে। তো সরি, মানে একজন ফোন করে বসছে। তো তখন তিনি একটি মেধাবী কাজের পরিচয় দেন এবং বলা চলে মানে দৃঢ়তার পরিচয় দেন, নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ডিক্লেয়ার করেন তাজউদ্দিন আহমেদ, যেটা পরবর্তীতে থিয়েটার রোডে এটা নিয়ে অনেক কানাঘুষা কথাবার্তা নানা বিষয় হয়েছে। সেদিন যদি প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদ নিজেকে পরিচয় না দিতেন, তাহলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নানা গ্রুপে বিভক্ত হতো। কিভাবে বিভক্ত হতো? একজন জেড ফোর্স ছিল, কে ফোর্স ছিল, এস অমুক ফোর্স ছিল, তমুক ফোর্স ছিল, নানা ধরনের ফোর্স ছিল। এবং যারা সেনাবাহিনী থেকে আসছিলেন, এবং আপনারা শুনেছেন ইতিমধ্যেই যে একজন সেনা কর্মকর্তা তিনি দেখা গেছে যে তিনি নিজেকে প্রভিন্সিয়াল প্রেসিডেন্ট হিসেবে ডিক্লেয়ার করে একটা ঘোষণা দিয়ে দিলেন। আরেকজন হয়তো বা ঘোষণা দিয়ে দিতেন, আরেকজন সেটাকে নিয়ে নিতেন নিজেদের স্বাধীনতা যোদ্ধা হিসাবে। কিংবা কোন রাজনৈতিক নেতা যিনি এমপি ছিলেন কিংবা বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ লোক ছিলেন, তারাও সেটা পরিচয় দিয়ে দেখা যেত যে আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রকৃত যে ধারাবাহিক কাজ সেটাকে বিঘ্ন ঘটিয়েছেন। সেই বিঘ্ন যাতে না ঘটানো হয়, সেই দিন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সেই দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন। তিনি দেখা করতে গেলেন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর সাথে, এবং ইন্দিরা গান্ধী যখন দেখা করার পরে প্রেস কনফারেন্স হলো, সেই প্রেস কনফারেন্সে ইন্দিরা গান্ধীকে কোশ্চেন করা হলো যে আপনি কার সাথে দেখা করলেন। ইন্দিরা গান্ধী তখন বলেছিলেন ইংরেজিতে যে আই হ্যাভ মেট a diplomat, a politician of independence Bangladesh.
তখনই কিন্তু তিনি বলেছিলেন, স্বীকৃতি দেওয়া হয়নি, তখনও কিন্তু তিনি বলেছিলেন যে আমি বাংলাদেশের একজন ডিপ্লোমেট এবং একজন পলিটিশিয়ানের সাথে দেখা করেছেন, and he is also প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এই যে কথাটা উচ্চারণ করলেন, যেটা আমরা তাজউদ্দিনের ডায়েরির মধ্যে আমরা পাবো, যদি আমরা এটি তিনি নিজে লিখে গিয়েছেন, সেটি তিনি বলেছেন। এটি বলার মধ্য দিয়ে আমাদের সেদিনের সেই জায়গাটুকু প্রকাশ হয়েছে। পরবর্তীতে আপনারা দেখেছেন, জেনেছেন যে 10 এপ্রিলের প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং আজকের দিনে 17 এপ্রিল যে গভর্নমেন্ট গঠিত হলো, যে গভর্নমেন্টের আনুষ্ঠানিকভাবে যে গভর্নমেন্ট বাংলাদেশের অভ্যন্তরে, এবং তারা কি ধরনের দৃঢ়তা, সুদূর প্রসারী চিন্তার প্রকাশ ঘটিয়েছিলেন, সেটি হচ্ছে এই যে তারা কিন্তু ইন্ডিয়ার কোনো ভূখণ্ডে বাংলাদেশের গভর্নমেন্টের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। তারা সেটি করেছিলেন বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে, মেহেরপুর বাংলাদেশের ভূখণ্ডে। এবং সেই মেহেরপুর তৎকালীন সময়ের একটি, মেহেরপুর তো কোনো জেলা না, সেই বৈদ্যনাথ যে তলা, যেটিকে মুজিবনগর এখন আমরা বলছি, সেখানে তারা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে পরিচালনা করে দেশি বিদেশি সাংবাদিকদের কাছে তারা পরিচয় করিয়ে দিলেন যে এটি হচ্ছে একটি আনুষ্ঠানিকভাবে স্বাধীন দেশ, যে দেশের আমরা এইখানে প্রথম সরকার হিসাবে আমরা এখানে শপথ গ্রহণ করলাম, এবং সারা দুনিয়ার কাছে তারা স্বীকৃতি চাইলেন। এবং এই স্বীকৃতি চাওয়ার মধ্য দিয়ে আরেকটি জিনিস প্রকাশিত হলো, যখন পাকিস্তান আমাদের এখানে সিজ ফায়ার প্রস্তাব নিয়ে আসতেন, যে আমাদের যুদ্ধবিরোধী প্রস্তাব, যে যুদ্ধবিরোধী প্রস্তাব যখন নিয়ে আসতেন, যে যুদ্ধবিরোধী প্রস্তাব যদি পাশ হয়ে যেত জাতিসংঘে, তাহলে পরে আমাদের কিন্তু স্বাধীনতা আমরা করতে পারতাম না। সেই যুদ্ধ বিরোধী প্রস্তাবে তখন সোভিয়েত ইউনিয়ন সেই প্রস্তাবের বিরুদ্ধে শুধু ভোট দিলেন তা না, তারা ভেটো প্রয়োগ করলেন যে না, এটি হচ্ছে স্বাধীনতা যুদ্ধ। এবং এই ধরনের প্রস্তাব সোভিয়েত ইউনিয়ন 2 বার ভেটো প্রয়োগ করে বন্ধ করে দিলেন চীনের এই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো প্রয়োগ করে। ফলে একটি বিশ্বজনীন পর্যায়ের সৃষ্টি হল। এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে 7ম নৌবহর পাঠাতে চেয়েছিল, সোভিয়েত ইউনিয়ন তখন বলল এই অঞ্চলে যদি 7ম নৌবহর পাঠানো হয় তাহলে আমি আমার নৌবহর পাঠাবো। এবং সেদিন আন্তর্জাতিকভাবে সোভিয়েত ইউনিয়ন, সমাজতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে তারা দাঁড়িয়েছিলেন। এবং সোভিয়েত ইউনিয়ন সহ আমরা জানি পৃথিবীতে তখন যে অক্ষ শক্তি, একটা হচ্ছে ওয়ারশো জোট আর একটা হচ্ছে নেটো জোট। ওয়ারশো জোট, হ্যাঁ নেটো জোট, নেটো জোটের নেতৃত্বে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, আর ওয়ারশো জোট ছিল ওয়ারশো ছিল পোল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়ারশো, কিন্তু ওয়ারশো জোটের নেতৃত্ব ছিল তখন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিশ্ব সেটি। এবং সেই সোভিয়েত সমাজতান্ত্রিক বিশ্ব বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পক্ষে দাঁড়িয়েছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা খুব দ্রুত ত্বরান্বিত। মিল্লাত ভাইয়ের সাউন্ডে একটু সমস্যা হচ্ছে মনে হয়। যাই হোক মিল্লাত ভাই, আমরা আলোচনার মধ্যে আবারও একখানি চুন্নু ভাইয়ের কাছ থেকে হয়ে আবারও আপনার কাছে আসবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন এবং অনেকে মন্তব্য করছেন। আমরা 2-1টি মন্তব্য একটু পড়ে নিতে চাই। যেমন আয়েশউদ্দিন ভুইয়া, ইনি পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা, লিখেছেন অসাধারণ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মনি বলছে খুব ভালো লাগছে কথাগুলো। আরো অনেকেই অনুষ্ঠানের সঙ্গে আছে, রীতা বর্মা লিখেছেন। যাই হোক, আপনারা যারা অনুষ্ঠানের সঙ্গে আছেন, অনেকেই যারা দেখছেন, আপনাদের যদি এই প্রসঙ্গে কোনো প্রশ্ন থাকে আমাদের আলোচকদের কাছে কিংবা আমাদের কাছে, প্রশ্ন নিয়ে কথা বলতে পারেন, মন্তব্য লিখতে পারেন। তো চুন্নু ভাই, এই ফাঁকে একটু আপনাকে বলি, যে আমাদের এই মিল্লাত ভাই যেমনটি বলছিলেন, ইকো হচ্ছে বোধহয় কোনো কারণে, যে বিষয়টি বলছিলেন যে খুবই প্রত্যুৎপন্নমতিত্ব দেখিয়েছিলেন আমাদের তাজউদ্দিন সাহেব, এবং সেই সঙ্গে অবশ্যই যে নজরুল সাহেব সহ কামারুজ্জামান এবং
আহ, মনসুর সাহেব, আবুল মনসুর, এবং এদিকে আবার আরো একজনের নাম, তিনি পরবর্তীতে জাতির কাছে বেঈমান হিসাবে পরিচিত, তার নামটি না হয় নাই উচ্চারণ করলাম। তো তারপরেও তারা এই সময়টিতে এ, যে কাজটি করেছিলেন, এবং বিশেষত আমাদের তাজউদ্দিন সাহেবের যে প্রত্যুৎপন্ন মতিত্ব, তার কূটনৈতিক তৎপরতা, যে দক্ষতা, এই বিষয়গুলো কেন জানি আলোচনায় খুব বেশি করে আসে না। স্বাধীনতা সংগ্রামের মধ্যে শুধুমাত্র তারাই নয়, এখানে সেই মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকেই ছিলেন। আমাদের এখানে মৌলানা ভাসানী সাহেব ছিলেন, মনোরঞ্জন, আমাদের ময়মনসিংহের মনোরঞ্জন ধর ছিলেন, কিংবা মণি সিংহ সহ যারাই ছিলেন, এদের কথা কেন জানি আলোচনায় খুব বেশি করে আসে না। তো এককভাবেই মানে বঙ্গবন্ধু শেখ মুজিবের কথাটি যত বেশি করে উচ্চারিত হয়, সোহরাব হোসেন প্রথম আলোতে এর মধ্যে সম্পাদকীয়তে লিখছিলেন যে অন্যদের কথাগুলো আসলে তিনি আরো বেশি উঁচুতে উঠবেন, তার মানে ম্লান হবেন না তিনি। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন, যে কেন আমাদের প্রজন্ম এই তাজউদ্দিনের কথা জানতে পারছে না, কিংবা সৈয়দ নজরুলের কথাগুলো জানতে পারছে না? তাদের সেই ডেডিকেশন, এই যুদ্ধকালীন সময়ে যে তাদের চমৎকার ভাবে যুদ্ধ পরিচালনা করা, এবং অতি অল্প সময়ের মধ্যে 9 মাসে যে আমরা বিজয়টি অর্জন করেছি, সেইখানে এই কূটনৈতিক তৎপরতার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এবং বিশেষ করে ওয়ারশ জোট এবং সোভিয়েত ইউনিয়নকে কাছে টানা, পাশে পাওয়া, এই কূটনৈতিক তৎপরতার মাধ্যমে নিঃসন্দেহে আমাদের ভারতের কথা উল্লেখ করতেই হবে, যে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেখানে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সেইটির কথা। তো এই বিষয়গুলো নিয়ে একটু যদি চন্নু ভাই একটু আলোকপাত করেন। মিল্লাত ভাই একটু মিউট করে দেন আপনারটা, তাহলে ইকো হয়। মানে এই মুহূর্তের যে টপিকটা সজল উপস্থাপন করলো, এটা খুব একটা বড় সার্কেলে, আর আমার কাছে মনে হয় আলোচক হিসাবে আমি এবং মিল্লাত ভাই আলোচনাটা অনেকটা এক পেশে হয়ে যাচ্ছে বা হবে। কারণ আমাদের চিন্তা, রাজনৈতিক দলের যে অবস্থান, সব কিছু মিলিয়ে যদি এখানে সরকার দলীয় সরি আওয়ামী লীগ দলীয় কেউ থাকতেন, তাহলে আমরা ঋদ্ধ হতাম আলোচনাটাতে থেকে। যাই হোক, তবু আমরা চেষ্টা করবো আমাদের যা বিবেক চিন্তা দিয়ে কথাটা বলার। এর আগে আমি একটা কথা বলি এখানে, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ যেটি গঠন করা হলো, সেখানে সরকার গঠন করা প্রাক্কালে কি বলছেন কথাটা, সেই কথাটা হলো এই যে বাংলাদেশের জনগণ নির্বাচিত প্রতিনিধিদের প্রতি যে ম্যান্ডেট দিয়েছেন, সেই ম্যান্ডেট মোতাবেক আমরা নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সমবায়ে গণপরিষদ গঠন করিয়া পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য, এখান থেকে আমি একটু জোর দিয়ে কথাটি বলছি মনোযোগ সহকারে সকলকে শোনার জন্য, জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমাদের কর্তব্য। এবং একটা কথা বলি, সেহেতু আমরা বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে রূপান্তরিত করার ঘোষণা করিতেছি, এবং উহা দ্বারা পূর্বাহ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার অনুমোদন করিতেছি। কথাটা কিন্তু একেবারে ক্লিয়ার। কি বিষয়টি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। এখন তার উপরে কি আমরা আছি? যদি এক কথা বলা যায় যে আমরা আছি, দেশ অনেকে গুচ্ছে, বড় বড় ব্রিজ হচ্ছে, কালভার্ট হচ্ছে, আমরা মহাকাশে জায়গা দখল করছি, আমরা টানেল নির্মাণ করছি, অবশ্যই এগুলো প্রশংসার দাবিদার। সেই হেনরি কিসিঞ্জারের তলাবিহীন জুড়ি থেকে এখন আমরা অনেক কিছু অর্জন করছি। মধ্যমায়ের দেশে আমরা মানে চলে গেছি প্রায়, আমাদের মাথা পিছু আয়, তারপরে যে মৃত্যুর হার, জন্মহার, শিশু মৃত্যুর হার, অন্যান্য অনেক ক্ষেত্রেই আমরা আমাদের প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রগুলোতে অনেক ক্ষেত্রে এগিয়ে আছি, সবকিছু ঠিক আছে। কিন্তু আজকের প্রেক্ষাপটে কথাটা বললে যে এই যে হেফাজত, আমরা কি ভুলে যাই যে সম্ভবত ভুল যদি না করি 2006 সালে না 2006 সালে যে খেলাফত মজলিস, আজকে যে মামুনুল হক, তার বাবা মাওলানা আজিজুল্লাহ খেলাফত মজলিসের যে চেয়ারম্যান বা প্রতিষ্ঠাতা, স্বঘোষিত যিনি এই স্বাধীনতা বিরোধী, তার সঙ্গে ওই সময়কালে আওয়ামী লীগের যে 5 দফা চুক্তি, এবং রিসেন্ট যদি আরেকটু কথা বলি, যে 2013 সালের 5ই মে
শাপলা চত্বরে হেফাজতের যে তাণ্ডব, অনেকগুলো মামলা তখন হলো, 5 থেকে আজকে শুরু করে 21, আর 2013 থেকে 2021, 8 বছর পরে এসে ওই মামলাগুলো 8 বছরে কিন্তু কোনো আলোর মুখ দেখায় না, চুপচাপ ছিল। কেন ছিল আমরা জানি না, কিন্তু বুঝতে কারো কোনো বাধা নেই, কোনো বাকি নেই। 8 বছর পরে এসে যখন দেখা গেল যে আমরা এই দেশে মানুষরা বারবার বলছি এই হেফাজত কিংবা তথাকথিত তেতুল হুজুরদেরকে কোনো অবস্থাতে প্রশ্রয় দেওয়া যাবে না। এই যাবে না এটি আমাদের সাংবিধানিকভাবে এটি নিষেধ করা আছে। হ্যাঁ, এখানে ধর্মকে ব্যবহার কিন্তু বারবার করা হয়েছে। যেমন জিয়াউর রহমান সাহেব ক্ষমতা এসে কোন নাগরিক চায়নি, তারপর তিনি বিসমিল্লাহ যুক্ত করেছেন। এরশাদ সাহেব ক্ষমতা এসে 88 এর পার্লামেন্টে কোন নাগরিক বলেন যে রাষ্ট্রধর্ম ইসলাম করতে হবে, তিনি সেটা যুক্ত করলেন। কারণ কি? মূলত এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের যে রাজনৈতিক অনুভূতিটা, এই অনুভূতিটাকে কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া কিংবা রাজনৈতিক শক্তিকে আরো সুসংহত করা। ঠিক একই কাজটা আমরা কি যদি বলি, অনেকে রাগ করতে পারেন, অনেক মন্তব্য করতে পারেন, অনেকে শুনছেন লাইভে যেহেতু প্রোগ্রামটা আছে, অন্যগুলো বাদই দিলাম। সেই খেলাফত মজলিসের 5 দফা থেকে শুরু করে 2013 যে 5ই মে থেকে শুরু করে আজকে 2021 26 মার্চ তাণ্ডবটা ঘটে গেল। আমার কাছে তো মনে হয়েছে যে বিশেষ করে ব্রাহ্মণবাড়ী একটি আলাদা কোনো স্বতন্ত্র একটি রাষ্ট্র কিনা, যেখানে রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো ফেল করেছে। যাই হোক, এই সমালোচনাগুলো যেমন আমাদের আছে, তারপর আমরা খুশি হই যে অনেকদিন পরে হলেও সরকার একে একে অনেক সেই যারা নাশকতায় জড়িত যত বড় নেতাই হোক তাদেরকে গ্রেপ্তার করার একটি প্রক্রিয়া শুরু করেছে। 2013 মামলাগুলো চালু করছে। আমরা চাই আবার কোনো কৌশল কোন অবলম্বন করে এদের সঙ্গে যেন কোনো অবস্থাতে কোনো কম্প্রোমাইজ না করা হয়। বিএনপি বা জাতীয় পার্টি, তার কাছ থেকে প্রশ্ন কিন্তু ব্যক্তিগতভাবে বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে একজন নাগরিক হিসাবে আমার তেমন চাওয়ার কিছু নাই। তারা কাজটি করেছেন, করবেন, করুক। কিন্তু যখনই আমাদের যে কথাটি সজল একটু আগে বলছিলেন উপস্থাপক, যে আমাদের উপদেষ্টাদেরকে বা যারা এই মেধা শক্তি দিয়ে তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলামদেরকে খুব একটা আলোচনা আনা হয় না, তখনকার কি বিষয়টি ছিল? সেখান থেকে আমাদের যে অসাম্প্রদায়িক যে বাংলাদেশে গঠন করা প্রত্যয় যাদের ছিল, আমরা তাদের সেই চিন্তা চেতনা দিকে যখন দেখলাম যে এই রাষ্ট্রের বা ওই একই সরকার এসে জেনে হোক না জেনে হোক বা কোনো রাজনৈতিক কৌশলের কারণে হোক কম্প্রোমাইজ করে, এবং তারা 26 মাস যেভাবে তাদের শক্তিকে জানান দিল এবং রাষ্ট্র সেখানে যখন একটু টাইট দিল, আজকে দেখেন তারা কিন্তু আল্লাহর বিচার দেওয়া শুরু করলো, গজব পড়বে আল্লাহ, এই জাতীয় কথাগুলো বলা শুরু করলো। তার মানে কি? যদি রাষ্ট্র, এক কথা আমি আরো যদি অত্যন্ত খোলামেলা ভাষায় বলতে চাই, আওয়ামী লীগ সরকার যদি তাদেরকে প্রশ্রয় না দেয়, আমার বিশ্বাস হেফাজতে ইসলাম যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় এই দেশে আলেম ওলামারা তাদের পক্ষে থাকুক না কেন, সরকার যদি প্রশ্রয় না দেয়, এই বাংলার মাটিতে তারা 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে আস্ফালন করার কোনো সাহস তারা পাবে না। এবং কে ছিলেন তাজউদ্দিন আহমেদ? যেখানে সরি টু সে বঙ্গবন্ধু তো 26 মার্চ প্রত্যুষে কারাগারে বন্দী, নির্দেশনা যেটুক দিয়েছেন, নির্দেশনা দেওয়ার পরে নতুন কোন নির্দেশনা কিন্তু ওনার কাছ থেকে আসে নাই। তাহলে বাকি কাজগুলো কারা করেছেন? প্রবাসী সরকার, এই সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদরা করেছেন। এবং সেখানে আপনারা দেখেন বাজারে বই পাওয়া যায় সৈয়দ নজরুল ইসলামের ভাষণ, বিশেষ করে আমাদের অ্যাডভোকেট আনিসুর রহমান খান বীর মুক্তিযোদ্ধা, বিবিধ প্রসঙ্গের মধ্যে কিন্তু সৈয়দ নজরুল ইসলামের বিভিন্ন ভাষণগুলো আছে। তাজউদ্দিন আহমেদ সাহেব যে প্রধানমন্ত্রী হিসাবে ভাষণ দিয়েছিলেন 17 এপ্রিল, ওই ভাষণটা পড়েন, যুদ্ধকালীন সময়কালের বিভিন্ন অবস্থাগুলো পড়েন। কি চিন্তা দিয়ে, কি মেধা দিয়ে উপদেষ্টা গঠন করেছেন কারা? আওয়ামী লীগে তখন কিন্তু কমিউনিস্ট পার্টি কিংবা ন্যাপ মুজাফর কিংবা ভাসানী, এদের কিন্তু কোন নির্বাচিত প্রতিনিধি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে সম্ভবত ছিলেন না। তারপরে তাদেরকে কেন নিয়েছেন? ওই যে কথা মিল্লাত ভাই বলেছেন, এটি কেবলমাত্র আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা নির্বাচিত প্রতিনিধি হিসাবে গণপরিষদ গঠন করছেন, এটি যেমন সত্য, কিন্তু এটিকে জনযুদ্ধে রূপ দিতে গেলে, সমস্ত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণকে নিশ্চিত করতে গেলে এই প্রবাসী সরকার, এই তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম সাহেবরা অত্যন্ত মেধা দিয়ে বিবেচনা করে একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, যার ফলে আমাদের যুদ্ধটি কিন্তু সর্বদলীয় যুদ্ধে একটি রূপান্তর হয়েছে।
স্বাধীনতার পরে পরে সেই পাকিস্তানের সাথে কনফেডারেশন গঠন করার যে প্রক্রিয়াটি শুরু করেছিলেন বা ইত্যাদি পোষণ করেছিলেন আমাদের দেশের যে নতুন মির্জাপুর খ্যাত খন্দকার মুশতাক, তারা কিন্তু স্বাধীনতার পরে পরে দেখেন চাটুকারিতা করে বঙ্গবন্ধুর কাছে গেলেন, তাজউদ্দিনকে দূরে সরিয়ে দিলেন। আজকে যে কথাটি উপস্থাপক যথাযথ বলেছেন, আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃতি ইতিহাস যেমন সর্বাধিনায়ক, সর্বোচ্চ নেতা, আনপ্যারালাল, আনটাস্ট, কারোর সঙ্গে তুলনা হয় না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি যেমন সত্য, তেমনি মনে রাখতে হবে 26শে মার্চের পরে গোটা যুদ্ধ এবং সরকার পরিচালনা, আন্তর্জাতিক যোগাযোগ, এভরিথিং কিন্তু প্রবাসী সরকারে যারা ছিলেন তাদের মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে এটি একটা চমৎকার সুন্দর একটি পরিণতি দিয়ে নিয়ে এসছেন এবং বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। এটি দেশীয় আন্তর্জাতিক যে রাজনৈতিক যোগাযোগটা এটি প্রবাসী সরকার করেছে। কাজে আমরা আমাদের এটি দুঃখজনক এবং এটি বাস্তব যে যেভাবে 10ই এপ্রিল, যেভাবে 17 এপ্রিল, যেভাবে তাজউদ্দিন, যেভাবে সৈয়দ নজরুল ইসলাম এবং প্রবাসী সরকারের অন্যান্য কর্মকর্তাদের আলোচনায় আসা উচিত, সেইভাবে আলোচনাগুলো আসছে না। এটি কেন আসছে না, এটি পরিষ্কার একটি কথা। সরি টু সে, আমাদের এই দেশে স্বাধীনতার পরে পরেই কিন্তু বিভিন্ন সময়ে ধর্মকে ব্যবহার করতে কিন্তু আমাদের কোনো দলই পিছিয়ে যায়নি। এখনো দেখেন, কয়েকদিন আগে কিন্তু আমাদের গত শিক্ষামন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে, এই শিক্ষামন্ত্রীর আগে যে সম্ভবত ওই এস.কে সাদেক নাকি শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, একটা ফিরিস্তি এখনো অনেক নেতাদের মুখে, মন্ত্রীদের মুখে বলতে শুনি, এই সরকার কি কি করেছে ধর্মের জন্য, মসজিদ বানাচ্ছে, এই বানাচ্ছে, সেই বানাচ্ছে, কত কোটি কোটি টাকা অনুদান দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি, কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিচ্ছে। অর্থাৎ ইসলামের খেদমত হিসাবে, ইসলাম ধর্মের খেদমত হিসাবে, মুসলমানদের খেদমতকার হিসাবে নিজেকে উপস্থাপন করার যে চেষ্টা, আমি আমার এই মুহূর্তের আলোচনাটি একটা কথা দ্বারা শেষ করতে চাই, যে যেভাবে নিক না কেন, কথাটি হলো পরিষ্কার, আওয়ামী লীগ শত চেষ্টা করেও এই দেশের রাজনৈতিক এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী মোল্লাদের কাছে নিজেদেরকে মানে কখনই তাদের বন্ধু হিসাবে, তাদের প্রেমিক হিসাবে উপস্থাপন করতে পারবে না। কারণ আওয়ামী লীগের আজন্ম পাপ তাদের দৃষ্টিতে যে আওয়ামী লীগ এই দেশটাকে স্বাধীন করেছে, বঙ্গবন্ধুর আজন্ম পাপ যে বঙ্গবন্ধু দেশটাকে স্বাধীন করেছেন, শেখ হাসিনার আজন্ম পাপ যে তিনি বঙ্গবন্ধুর মেয়ে। আমি বলছি ওদের দৃষ্টিতে, সেই দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে গিয়ে চরম ভাবে যদি আমরা মনে করি যে আওয়ামী লীগ তাদেরকে সন্তুষ্ট করতে গিয়ে এই দেশটাকে অতঃপর ইসলামিক প্রজাতন্ত্র বাংলাদেশ ঘোষণা করে, তারপরেও কিন্তু আওয়ামী লীগ ওই রাজনৈতিক মোল্লা যারা আছে কিংবা ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক যারা আছে ওদেরকে সন্তুষ্ট করতে পারবে না। কারণ তাদের হৃদয়ে পাকিস্তান এবং তাদের ধারণা 71-এর 16ই ডিসেম্বর পাকিস্তান নামক একটি পবিত্র স্থান থেকে আওয়ামী লীগ এই দেশটাকে জুদা করেছে, জুদা করে ভারত নামক একটি হিন্দু রাষ্ট্রের করদরাজ্যে পরিণত করেছে। এই বিশ্বাস ওদের বংশ পরম্পরায় চলে আসবে। কাজে তাদের সঙ্গে কম্প্রোমাইজ করে তাদেরকে আস্থায় আনার চেষ্টাটি আমি মনে করি ভুল একটি প্রক্রিয়া। যদিও কিছু করে থাকে, আমি আহ্বান জানাই এবং বিশ্বাস করি যে উপলব্ধিটি এখন এই সরকার করতে পেরেছে। সৈয়দ আশরাফুল ইসলামকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। 5ই মের সেই 5ই মের ঘটনাটা, তার যে দৃঢ় ভূমিকা, আজকে আমি মনে করি আওয়ামী লীগ জনগণের থেকে উত্থিত একটি দল, সেই দল কোনো ধর্মের ভিত্তিতে নয়, ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতেই দেশটিকে স্বাধীন করেছে এবং ধর্মীয় ধ্বজাধারদের বিরুদ্ধে 71 সালে কিন্তু দেশটিকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার একটি অপচেষ্টা তারা করেছিল। আমরা তার বিরুদ্ধে কিন্তু অসাম্প্রদায়িকতার এবং ধর্ম নিরপেক্ষতার আওয়াজ দিয়েই কিন্তু আমরা সাম্য এবং মানুষের যে অধিকারের সমান সুযোগের কথা বলেই কিন্তু আমরা দেশটিকে স্বাধীন করেছি। ওইখান থেকে যতবার আমরা সরে যাওয়ার চেষ্টা করছি ততবারই কিন্তু আমরা হোঁচট খাচ্ছি, ততবার আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। দেশের বৈষয়িকভাবে দেশ অনেক আগাচ্ছে, অর্থনৈতিকভাবে নানান সামাজিক স্কেলে অনেক দেশ আগাচ্ছে, শুধুমাত্র আমাদের বিভিন্ন পর্যায়ে এখন বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই সাম্প্রদায়িক রাজনীতি। এরা কখনো জঙ্গি, কখনো অন্য কোনো কায়দায় উপস্থাপন হয়। কাজে এদের সঙ্গে নো কম্প্রোমাইজ, এবং এই নো কম্প্রোমাইজটা করতে গেলে বঙ্গবন্ধুর পাশাপাশি অবশ্যই আমাদের সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদদেরকে অবশ্যই সামনে আনতে হবে এবং তাদেরকে মনে রাখতে হবে যে কথাটা মিল্লাত ভাই বলেছিলেন, মুক্তিযুদ্ধের সময়কালে সেই ওয়ার্সা জোটের কথা আমার মনে রাখতে হবে। আমার মনে রাখতে হবে ভারত সোভিয়েত ইউনিয়নের যে এই যে লাইনটা আমার মহান মুক্তিযুদ্ধকে
এত তাড়াতাড়ি ফিনিশিং দেওয়ার জন্য যাদের আমরা রাজনৈতিক এবং অন্য সহযোগিতাগুলো আমরা পেয়েছি, আশ্রয় পেয়েছি, অস্ত্র পেয়েছি, খাদ্য পেয়েছি, তাদের বিরুদ্ধে বিষোদ্গার এবং ধর্মকে ব্যবহার করে যে রাজনীতির মাত্রা যারা করে তারা করুক, রাষ্ট্র হিসাবে দায়িত্ব হলো তাদেরকে প্রশ্রয় না দেওয়া। রাষ্ট্রের দায়িত্ব হলো ৭২-এর যে মূল সংবিধান, যেটিকে বঙ্গবন্ধু নিজেই বলেছেন কালির অক্ষরে নয়, সংবিধানটি লেখা হয়েছে শহীদের রক্তের অক্ষরে। সেই রক্ত দ্বারা লিখিত সংবিধানের যে মৌলিক ৪টা স্তম্ভ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ এবং জাতীয়তাবাদ, জাতীয়তাবাদের মূল চেতনাটি ছিল বাঙালি জাতীয়তাবাদ। এই ৪ মূলনীতি থেকে আমরা যখনই একটু পিছিয়ে পড়বো, ভিন্ন চিন্তা করব, মনে রাখতে হবে এই রাষ্ট্রটা ততটাই পিছিয়ে যাবে। শেষ কথাটা আমি বলে এখানে শেষ করতে চাই, সে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ABM মূসার কথাটা দিয়ে শেষ করতে চাই। যখন আওয়ামী লীগ জিতে হয়তো আওয়ামী লীগ একা জিতে, আর যখন আওয়ামী লীগ হেরে যায় তখন গোটা রাষ্ট্রটা হেরে যায়। আমরা আওয়ামী লীগের কাছে প্রত্যাশাটা অনেক অনেক বেশি, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে প্রত্যাশাটা অনেক অনেক বেশি। একটি শেষ কথা, নো কম্প্রোমাইজ, যে আমাদের সাম্প্রদায়িক শক্তি এদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। শেষ কথা এখানে আমি আপাতত শেষ করলাম। জি, ধন্যবাদ চুন্নু ভাইকে। চুন্নু ভাই, একদম শেষ কথা আর একটু শুনবো আপনার কাছ থেকে। মিল্লাত ভাইয়ের কাছে যাব এখন। যাওয়ার আগে আমাদের দর্শক শ্রোতারা আরো কয়েকজন মন্তব্য করেছেন, যেমন আফজাল করিম লিখেছেন বেশ ভালো লাগছে। আর এর মধ্যে যাত্রা বন্ধু আমাদের হাশেম ভাই উনি লিখেছেন আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথি মহোদয় বৃন্দের আলোচনায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের অনেক অজানা তথ্য জানতে পারলাম। ধন্যবাদ নাগরিক মঞ্চকে, ধন্যবাদ শ্রদ্ধাভাজন বিজ্ঞ আলোচক মহোদয় বৃন্দকে। ধন্যবাদ হাশেম ভাই আপনাকেও। তো আজকের আলোচনার প্রসঙ্গ যদিও ছিল যে আমাদের বাংলাদেশের অভ্যুদয়ে মুজিবনগর সরকারের যে ভূমিকাটি সেটি, এবং চুন্নু ভাই সত্যিকার অর্থে বর্তমান সময়ের ইস্যুটিকেও নিয়ে এসেছেন এবং খুবই যৌক্তিক ভাবেই নিয়ে এসেছেন। মিলাদ ভাই, যে এখনো সেই যে বিষয়টি তাজউদ্দিনকে যেভাবে বঙ্গবন্ধুর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হলো মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে চক্রান্ত করে, এবং সেইটির খেসারত আমাদের জাতিকে দিতে হয়েছে। এখনো তার ছেলে সোহেল তাজও এই মুহূর্তে রাজনীতিতে নিষ্ক্রিয়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় যে ঘটনাটি ঘটেছে আমরা সবাই জানি বিষয়গুলো। তো এই যে বিষয়টি ঘটছে, এবং পাশাপাশি আরেকটি বিষয়ের অবতারণা করেছেন চুন্নু ভাই, সেটি হচ্ছে যে কাঠামোগত উন্নয়ন হচ্ছে আমাদের, ব্রিজ বা আপনার ফ্লাইওভার, আমাদের ডিজিটালি আমরা এই যে কথা বলতে পারছি, এটি নিশ্চয়ই অনেক বড় উন্নয়নের ধাপ। স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে উঠছে। তো এরপরও যে আমাদের মননশীলতা, আমাদের সৃজনশীলতা, আমাদের সৃষ্টিশীলতার বিকাশের জন্য যে সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রয়োজন, শিক্ষাকে একেবারে পণ্য না বানিয়ে বিহেভিয়ার পাওয়ার যে বিষয়টি সেই জায়গায় না রেখে দক্ষ জনগোষ্ঠী গড়ার জন্য সরকারের যে জায়গাটি, বিশেষ করে চুন্নু ভাইয়ের যে কথাটি যে আওয়ামী লীগের প্রতি এই বর্তমান সরকারের প্রতি আসলে অন্যরকম চাওয়া পাওয়াটি অনেক বেশি, সেই প্রেক্ষাপটে যদি আপনি এখনকার আলোচনাটা একটু বলেন যে আসলে কি হওয়া উচিত। আমরা উন্নয়নশীল দেশের কাতারে গিয়েছি, উন্নত বিশ্বের মানুষ হিসেবে শুধু ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যাব, নাকি সেইখানকার যে জনগোষ্ঠী, জনগণ, সেই স্বাধীনতার যে চেতনা সেটিকে ধারণ করে আমরা সেই জায়গাটিতে যাব। মিল্লাত ভাই। ধন্যবাদ। মানে এগুলি তো অনেক আলোচনার অবকাশ রাখে। কথা কি শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা যে আমাদের মুজিবনগর সরকার প্রতিষ্ঠা এবং আমাদের সেই সময়কালে কি উদ্দেশ্যে আমাদের স্বাধীনতার ইশতেহার ঘোষিত হয়েছিল। স্বাধীনতার ইশতেহার ঘোষিত হয়েছিল যেটাকে আমরা বলি প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এটার মধ্যে কি লেখা ছিল? লেখা ছিল ফ্রেঞ্চ রেভলিউশনের যে কথাটা, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সেই কথাটাকে অনুসরণ করে লেখা হয়েছিল যে আমাদের এই দেশ যদি হয়, এই দেশ হবে সাম্যবাদী সমাজকে লক্ষ্য রেখেই আমাদের দেশ প্রতিষ্ঠা হবে। এবং 1972 সনের 4 নভেম্বর
আমরা যে সংবিধান রচনা করলাম, যেটি নজরুল ইসলাম চুন্নু খুব চমৎকার ভাবে বলেছেন, যে বঙ্গবন্ধু বলেছিলেন এটি কালো অক্ষরে লিখিত সংবিধান নয়, এটি রক্ত দিয়ে রক্তের অক্ষরে লিখিত একটি সংবিধান। সেই সংবিধানে আমরা কি লিপিবদ্ধ করেছিলাম? লিপিবদ্ধ করেছিলাম এই দেশ হবে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের উপর নির্ভরশীল দেশ। সমাজতন্ত্র হচ্ছে সেই সমাজ যে সমাজে শোষণ থাকবে না, বঞ্চনা থাকবে না, লুণ্ঠন থাকবে না, দুর্নীতি থাকবে না, মানুষের দৌরাত্ম্য থাকবে না, যে দৌরাত্ম্যের কারণে, লুটপাটের কারণে একটি দেশ, একটি দেশবাসী, একটি জনগণ নির্জীব হয়ে যাবে। গণতন্ত্রহীনতা থাকবে না। এ সমস্ত বিষয়ই ছিল আমাদের সংবিধানের মূল কথা। কিন্তু আমরা কি সেই জায়গায় আছি? নজরুল ইসলাম চুন্নু প্রশ্ন করেছেন এবং নিশ্চয়ই তিনি উত্তরও দিয়েছেন। আমি সেই উত্তরগুলিতে যাব না। আমাদের দেশে যখন তাজউদ্দিন আহমেদের কাছ থেকে বঙ্গবন্ধুকে দূরে সরিয়ে ফেলা হলো কেন? তাজউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তার পরবর্তীতে একজন প্রধানমন্ত্রী ছিলেন, তাকে অর্থমন্ত্রী করা হলো। তাজউদ্দিন আহমেদ সেটি গ্রহণ করেছিলেন। সেই তাজউদ্দিন আহমেদ অর্থমন্ত্রী হওয়ার পরে তিনি যখন জানলেন তিনি মন্ত্রী না, এবং যেদিন 15ই আগস্টে যখন তাজউদ্দিন আহমেদকে নৃশংসভাবে 3রা নভেম্বর যখন তাকে হত্যা করা হয়, তখন তো তিনি আওয়ামী লীগের কোনো মন্ত্রী ছিলেন না, কিন্তু তাকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছিল এই কারণে যে এই তাজউদ্দিন আহমেদের আদর্শ গর্জে উঠবে। তাজউদ্দিন আহমেদ বারবার বলতেন যে এই দেশে যদি আমরা ক্ষমতায় যাই এবং ক্ষমতা পাই, আমরা এই দেশকে সমাজতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠা করব। সেই সমাজতান্ত্রিক দেশ তো আমরা পাই না, যে কারণে আজকে যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে উন্নয়ন। হ্যাঁ, উন্নয়ন হচ্ছে, আর্থসামাজিক উন্নয়ন আমাদের হয়েছে, আমাদের ব্রিজ হয়েছে। আমরা যদি একটি বড় ব্রিজ বানাতে পারি, আমরা যদি পদ্মা সেতু বানাতে পারি, তাহলে কোটি কোটি টাকা আমরা যদি পদ্মা সেতুর জন্য খরচ করতে পারি, তাহলে মানুষের জ্ঞানের জন্য আমরা কোটি কোটি টাকা কেন খরচ করতে পারবো না? আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে প্রচুর, কিন্তু আমাদের মননশীল জ্ঞান সেটি আজকে একটি স্থবির জায়গায় এসে পৌঁছেছে। আমাদের মধ্যে অন্ধত্ব প্রবেশ করেছে। আমাদের যে মননশীলতা, যে সৃজনশীলতার জন্য আমরা দেশকে স্বাধীন করেছিলাম, তা আজকে অনুপস্থিত। তার কারণটি কি? কারণ হচ্ছে এই আমাদের মনন এবং মগজ থেকে যে মানুষের আত্মিক উন্নয়ন, যেটাকে বলে ইংরেজিতে বলে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, সেই স্পিরিচুয়াল ডেভেলপমেন্টকে সম্পূর্ণভাবে সেটি আমাদের কাছ থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। ডিলিট করে দেওয়া হয়েছে বলেই আমাদের মধ্যে আজকে অন্ধত্ব, আমাদের মধ্যে আজকে কুসংস্কার, আমাদের মধ্যে আজকে গোঁড়ামি এমন একটি জায়গায় এসে পৌঁছেছে, যে জায়গায় আমরা যখন মুক্ত মানুষের, মুক্ত সমাজের কথা বলি, তখন আমাদের মানুষকে হত্যা করা হয়। নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে, আমাদের দেশে একটি গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছে। কারা গড়ে উঠেছিল সেই গণজাগরণ মঞ্চ? কিশোররা, তরুণরা। তারা বলেছিল কাদের মোল্লার ফাঁসি চাই, এবং কাদের মোল্লার ফাঁসির কথা বলতে যে তারা কি বলেছিল, যে আমাদের সারা দেশে একসাথে জাতীয় সঙ্গীত গাইতে হবে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে। তারা বলেছিল আমাদের সকল মানুষকে 1 মিনিট নীরবতা পালন করবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেদিন সেই তরুণদের কথায় সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল। সারা দেশের প্রতিষ্ঠানে সমস্বরে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। তাদের কথায় সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। কেন? জাতির মধ্যে এখনো সেই চেতনা বহ্নি শিখার মতো, এবং সেই শিখার মতো সকলের মধ্যেই নিবুনুব অবস্থায় আছে। কিন্তু হঠাৎ করেই দেখা গেল কি, সেই গণজাগরণের মঞ্চের গণজাগরণকে স্তব্ধ করে দেওয়ার জন্য একদল গোষ্ঠী হঠাৎ করে জেগে উঠলো, এবং তারা মানুষের চেতনার সেই জায়গাতে আঘাত করলো। কারণ তারা বুঝতে পারলো আত্মিক উন্নয়ন যদি মানুষের হয়, যদি মানুষ আবার আত্মিক উন্নয়নের মধ্য দিয়ে জেগে উঠে, মুক্তিযুদ্ধের প্রকৃত যে চেতনা, সেই চেতনা যদি আবার সকলের মধ্যে জাগরিত হয়, তাহলে যে লুটেরা গোষ্ঠী বাংলাদেশকে পরিচালিত করতে চায়, যে বাংলাদেশকে পরিচালনা করতে চায় পুঁজিবাদী ধনবাদী গোষ্ঠী, তারা দেশকে পরিচালনা করতে পারবে না। এবং তাদেরই মদতদাতা কারা? এখানে বলা হয়েছে অন্ধ
সাম্প্রদায়িক গোষ্ঠীর কথা। নজরুল ইসলাম চুন্নু তার আবেগতাড়িত কণ্ঠে বলতে গিয়ে বলেছেন যে তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা গ্রহণ করে, আমাদের দেশে পৃথিবীতে সকলেই জানেন কোনো দেশে কোনো সাম্প্রদায়িক সংঘাত হতে পারে না যদি রাষ্ট্র সেটি না চায়। এটি একটি কথা সর্বজনীন ভাবে আছে। তাহলে পরে আমাদের যে জ্ঞান চর্চার জায়গা, সেই জ্ঞান চর্চার জায়গাকে কেন বন্ধ করে দেওয়া হয়? কেন আমাদের দেশের বাউলদের চুল কেটে দেওয়া হয়? কেন একটা বাউল সঙ্গীতের সম্মেলন আমাদের দেশে গড়ে উঠতে পারে না? কেন আমাদের সংস্কৃতি চর্চার মানুষকে কারাগারে বন্দী করে দেওয়া হয়? কেন একজন মানুষ একটি ছবি আঁকার অপরাধে কারাগারে তাকে বন্দী থাকতে হয়? এটি কেন আমাদের স্বাধীন দেশে হয়? তাহলে পরে আমাদের যে মানুষের যে মুক্ত সমাজ, যে সমাজের আত্মিক উন্নয়নের কথা আমরা বলছি, সে আত্মিক উন্নয়ন আমাদের বন্ধ হয়ে যায়। সে আত্মিক উন্নয়ন বন্ধ হয়ে গেলে পরে অন্ধকারের শক্তি সেখানে জায়গা পেয়ে যায়। অন্ধকারের শক্তি সেখানে জায়গা পেয়ে যায় শুধু না, অন্ধকারের শক্তি সমাজটাকে নিয়ন্ত্রণ করতে চায়। ফলে আজকে আমরা যে কথাটি বারবার বলতে চাই আজকের দিবসে দাঁড়িয়ে, সেটি হচ্ছে এই যে আমাদের এই সমাজকে যদি আমরা অগ্রসর করতে চাই, তাহলে আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা অত্যন্ত প্রয়োজন। উন্নয়ন সম্পর্কে একটি সংজ্ঞা আছে অমর্ত্য সেনের। অর্থনীতিবিদ অমর্ত্য সেন আমাদের ভারতীয় উপমহাদেশের অর্থনীতিবিদ এবং আমাদের পাশের দেশ ভারতের তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। তিনি কি বলেছেন উন্নয়ন সম্পর্কে? তিনি উন্নয়ন সম্পর্কে একটি চমৎকার কথা বলেছেন যে একটি উন্নয়ন হলো একটি সমাজের, যে উন্নয়নের শব্দটির অর্থ হলো যেটি আজকে ঘটবে সেইটি যদি উন্নত হয়, উন্নত হওয়ার সাথে সাথে তার বাধাগুলি যাতে অপসারিত। যদি বাধা অপসারিত না হয় তাহলে পরে সেটাকে প্রকৃত উন্নয়ন বলা যাবে না। এখন দেখা গেল যে ঢাকা থেকে আমাদের আগে আসতে সময় লাগতো মাত্র 2 ঘন্টা, এখন যদি আসতে সময় লাগে 4 ঘন্টা। অথচ আমাদের রাস্তা যদি 4 লেনের হয় তাহলে বাধা কিন্তু আমাদের থেকে গেল। তার মানে হচ্ছে অর্থনৈতিকভাবে আর্থসামাজিক কাঠামোতে উন্নয়ন ঘটলে মানুষ যদি আবার বাধাগ্রস্তই হয় তাহলে সেটাকে প্রকৃত উন্নয়ন বলা যায় না। অমর্ত্য সেনের ভাষায় আমাদের কিন্তু প্রকৃত উন্নয়ন এভাবেই বাধাগ্রস্ত হচ্ছে। ফলে আজকে যেরকম ভাবে আর্থসামাজিক উন্নয়নের প্রয়োজন, ঠিক একই রকম ভাবে আমাদের জ্ঞান চর্চার উন্নয়ন সেটি প্রয়োজন। আমাদের সৈয়দ আশরাফের কথা বলা হয়েছে। সৈয়দ আশরাফ আমার ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির একটি ভবন উদ্বোধন করার জন্য এখানে বক্তৃতা দিতে এসেছিলেন। তাকে স্মরণ করেই আমি বলতে চাই, আমাদের কথা না, উনাদের কথা থেকে আমি কথাটা বলতে চাই। উনি বলছিলেন তখন, আমি 10 তলা বিল্ডিং করে দিলাম, কি লাভ হবে যদি মানুষ বিচার না পায়? আইনজীবী সমিতির ভবন বড় হলো, একজন আইনজীবী যদি দাঁড়িয়ে সত্যিকার অর্থে মানুষের পক্ষে কথা বলতে না পারে, যদি আইনের জ্ঞান তার না থাকে, তাহলে এত বড় ভবন আমাদের করে কি লাভ হবে? এত বড় ভবন করে কি লাভ হবে যে ধুবাউড়া থেকে একজন মানুষ এসে যদি সেখানে সে সুবিচার না পায়? একজন মানুষ যদি বলে নীরবে নিভৃতে কাঁদে, সে যদি বিচার না পেয়ে চিৎকার করে বলে আমি সারাদিন গত 10টি বছর যাবৎ ঘুরলাম কোনো বিচার পেলাম না, তাহলে মানুষের সবচেয়ে বড় কান্নার বিষয় হচ্ছে তার আত্মিক উন্নয়নের কান্না। তার সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার বিচার পাওয়া। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার জ্ঞানের যে অন্ধকারত্ব সেটিকে দূর করে প্রকৃত জ্ঞানকে সেখানে নিয়ে আসা। আজকে আমরা কি সেটি পাচ্ছি? আমরা পাচ্ছি না এই কারণে যে আমাদের যে শক্তি, যে সংস্কৃতির যে শক্তি, শিক্ষার যে শক্তি, সেই শক্তিটা আজকে সেইভাবে অগ্রসর হচ্ছে না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কিন্তু আমাদের জ্ঞান বৃদ্ধি হচ্ছে না। আমাদের পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট হচ্ছে কিন্তু জ্ঞানী বিজ্ঞান মনস্ক মানুষ সৃষ্টি হচ্ছে না, যারা দেশকে ভালোবাসবে সেই ধরনের জাগরণ ধর্মী মানুষের চিন্তা চেতনার মানুষ, সেগুলিকে আমরা সৃষ্টি করতে পারছি না। তাহলে পরে আমাদের এ সমস্ত বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মনে রাখতে হবে স্বাধীনতার চেতনা কোনো আধ্যাত্মিক চেতনা নয়, বিমূর্ত চেতনা নয়, এটি হচ্ছে একদম প্রায়োগিক চেতনা। স্বাধীনতার চেতনা হচ্ছে লুটপাট বন্ধ থাকতে হবে, স্বাধীনতার চেতনা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন হতে হবে, স্বাধীনতার চেতনা হচ্ছে সমাজতন্ত্র বৈষম্য রোধ করতে হবে। জয় বাংলার একটি গান আছে না, যে এই দেশের জয় বাংলা বাংলার জয়, যে গানটি আছে
সেই গানের মধ্যে আছে এ দেশ হবে চাষার, মজুরের, কামারের, কুমোরের, এ দেশ হবে ছোটদের বড়দের সকলের। তাহলে ছোটদের বড়দের সকলের দেশ যদি এই জয় বাংলার দেশ হয়, আমরা কি ছোটদের বড়দের সকলের দেশ করতে পেরেছি? আমরা কি চাষার, কামার, কুমোরের দেশ করতে পেরেছি? সেটি যদি আমরা করতে পারি, তাহলেই আমাদের সত্যিকার অর্থে যে আত্মিক উন্নয়ন সেটি হবে। এবং আত্মিক উন্নয়ন না হলে, আপনি বাড়ি বড় থাকবে, যদি মানুষ না থাকে বড় বাড়ি দিয়ে কোনো লাভ নেই। জল জলে ঢাকা শহর, ময়মনসিংহ শহরের বিভিন্ন জায়গায় অনেক সুন্দর আকর্ষণীয় বাল্ব জ্বলবে, কিন্তু যদি সেই আলোর নিচে মানুষগুলি আলোকিত না থাকে, তাহলে পরে সেই মানুষ, আলোকিত মানুষ ছাড়া আমরা কিভাবে টিকবো? এই আলোকিত মানুষই তো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আজকের এই দিবসে দাঁড়িয়ে আমাদের মনে রাখতে হবে, আমরা যে কারণে মুজিবনগর সরকার সেদিন শপথ গ্রহণ করে বলেছিলেন এ দেশ হবে সাম্য, মুক্তি, স্বাধীনতা, আমাদের প্রকৃত অর্থে সেই সাম্য, মুক্তি, স্বাধীনতার দেশ, সেটিকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ মিলাদ ভাই। আমরা 1 ঘন্টা 1 মিনিট পার করেছি লাইভে। আমরা একদমই শেষ কথা 2 মিনিট করে দুইজন বলবেন, শুধুমাত্র শুনতে চাই। তার আগে আমাদের সঙ্গে অনেকেই এর মধ্যে যুক্ত আছেন, তাদের একটু যে সমস্ত কমেন্ট গুলো রয়েছে সেগুলো একটু পড়ে নিচ্ছি। মুস্তাক খান লিখেছেন রাইট, এইটি মিল্লাত ভাইয়ের কথা সময়। সজল বন্ধু, আপনার এই অনুষ্ঠানটি সঞ্চালনা করায় ময়মনসিংহবাসী নয় সারা বিশ্ববাসী অনেক কিছু জানতে পেরেছে দেশ সম্পর্কে, কিন্তু বর্তমান সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে গরিব মেহনতি শ্রমজীবী মানুষের পক্ষ দাবি কিছু আলোচনায় আনেন। আচ্ছা, আমরা গরিব মেহনতি মানুষের কথা বলছিলেন মিল্লাত ভাই, এবং মিল্লাত ভাইয়ের খুব ভালো লাগছে কথাগুলো। অঞ্জনা সরকার মনি লিখেছে, আর নাজমুল হাসান সুদীপ লিখেছে শুনছি। আমাদের আরো মোহাম্মদ আলী তাতুল সে লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়ারা, মিল্লাত ভাই এবং চুন্নু ভাই একসাথে দেখে খুব ভালো লাগছে, ওনারা ভালো বলেন শুনেছি। তাতুল এখন দুবাই থাকে আমরা জানি, সেখান থেকে সে লিখেছে। আর শামীম জাহাঙ্গীর সে লিখেছে সব প্রিয় মুখ, ভালো থাকুন সবাই। যাই হোক, এরকম আমরা আর পড়তে পারছি না, আমরা সরাসরি এখন শেষ 2 মিনিট করে শুনবো যে আমরা মুজিবনগর দিবসে যে কথাগুলো বলছিলাম, সেইখানে সত্যিকার অর্থে সাংস্কৃতিক উত্তরণের জন্য কিংবা মননশীল, সৃষ্টিশীল, সৃজনশীল মানুষ তৈরি করার জন্য, জনগোষ্ঠী তৈরি করার জন্য কি কি করা যেতে পারে, সেই রকম একটি সাজেশন যদি আমরা সরকারকে দিতে চাই। চুন্নু ভাই প্রথমে বলবেন একটু, এবং এরপরে মিল্লাত ভাই বলবেন 2 মিনিট করে, খুব অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে ফেলতেছি। কথাগুলো শেষ হয় না, হ্যাঁ কথাগুলো শেষ হয় না, তবুও কথা বলতে হবে, কথা শুনতে হবে। আমরা মানে বলতে বলতে আমাদের একজনের শিক্ষা হয়ে যায়, কারণ কিছু বলতে গেলে কিছু পড়তে হয়, কিছু জানতে হয়, এখান থেকে চর্চা হয় নিজের ভিতরে। আমার শেষ কথাটা হলো এই, আজকে যে মিরপুরে যে এমপি আসলাম সাহেব মারা গেলেন, ওই এলাকার মিরপুরের একজন ইমাম সাহেব উনি লাইভে এসে একটা বক্তব্য দিয়েছেন আসলাম সাহেব সম্বন্ধে। এটি বিভিন্ন মিডিয়াতে সমানে ঘুরে বেড়াচ্ছে, একটু খোঁজ নিলে পারবেন ইমাম সাহেবের যে বক্তব্যটা। সেখানে তিনি আসলাম সাহেব সম্বন্ধে যে তথ্য দিচ্ছেন, অর্থাৎ যদি আমি ভুল না বুঝি, বক্তব্যটা হলো এই, উনি কেন আওয়ামী লীগের মতো আসলাম সাহেবের একটা মুত্তাদের জানাজা দিলেন, এটা নিয়ে ওনাকে বিভিন্ন হেফাজত নেতারা, বিভিন্ন লোকজন অনেক আক্রমণ করছেন। জবাবটা দিতে গিয়ে উনি বলছেন যে এই আসলাম সাহেব মিরপুরে যখন এই হেফাজত, মানে উনি হেফাজত কথাটা বলেছে, আমরা যখন ধর্মীয় কোনো কারণে মিছিল করতে চাই থানায় আমি কখনো যাই নাই, আসলাম সাহেব নিজেই থানায় ফোন করে দিচ্ছেন, আমরা নির্বিঘ্নে মিছিল করেছি। আলেম ওলামাদেরকে উনি যত্ন করেছেন, এবং উনি বলেছেন যখন সিটি কর্পোরেশন নির্বাচন করতে মনস্থ করছিলেন, উনি ইমাম সাহেবকে প্রস্তাব দিয়েছিলেন যে নারায়ণগঞ্জ সহ সমস্ত হেফাজত নেতাদেরকে ডেকে এনে ওনার পক্ষে কথা বলানোর জন্য। তখন ইমাম সাহেব বলছেন যে
আপনি ব্যক্তি আসলামকে আমি সম্মান করি, ব্যক্তি আসলামের সাথে সম্পর্ক, কিন্তু আপনার রাজনৈতিক পরিচয় সম্পর্ক না। শেষ কথাটি কি ইমাম সাহেব বলতেছিলেন আমি পুরোপুরি বুঝি নাই। উনি বলছেন জানাজা কেন দিলাম, সেটা হলো এই যে উনি মৃত্যু 3 দিন কিংবা 4 দিন আগে উনি তোবা করেছিলেন। তোবার বক্তব্যটা কি ছিল আমি জানি না, বলছেন উনি তোবা করেছিলেন, সেই কারণে আমি ওনার জানাজাটা দিয়েছি। এখন এই বক্তব্যের দ্বারা আমার কাছে কিন্তু খুব ভয়ানক মনে হয়েছে। খন্দকার মোশতাকরা কি শেষ হয়ে গেছে? না, শেষ হয়নি, শেষ হয়নি। আমরা দেখলাম যে 26 তারিখে যে এই মোদির আগমন উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং ওই যে মাওলানা মামুনুল হকের যে নারী কাণ্ড সোনারগাঁয়ে রিসোর্টে, এগুলোর পরে যারা ফেসবুকে প্রচন্ড অ্যাক্টিভ, শুয়ে থাকলে একটা পোস্ট দেয়, নামাজ পড়ে আসলে একটা পোস্ট দেয়, বাথরুমে যাইতেছি পেট পাখানা খারাপ পাতলা পায়খানা, এই সমস্ত পোস্ট দেয়। ওই সমস্ত অ্যাক্টিভ ব্যক্তিরা কিন্তু অ্যাক্টিভ 12 হেফাজত সম্বন্ধে কোনো কথা ফেসবুকে বলে নাই, এবং কোন পোস্টে তারা মন্তব্য করা থেকে সতর্কভাবে তারা দূরে ছিল। এই মানুষগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। সরকারের প্রতি আমার আহ্বান, উন্নয়ন করছেন, আই স্যালিউট ইউ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা সহযোগিতা করব, কিন্তু ওই অপশক্তিগুলোকে যদি আপনি দমন করতে না পারেন, দৃশ্যমান এবং দলের অভ্যন্তরে কিংবা সরকারের বিভিন্ন লেভেলে যারা আছে, যেমন এখানে এক পুলিশের এএসআই লাইভে এসে যে সমস্ত কথাবার্তা বলছে তাকে ক্লোজ করা হয়েছে, এরকম প্রচুর এএসআই আছে, যেমন মেজর এমদাদ বা কি যেন একটা ব্যক্তি যে এখন ইয়েতে যুক্ত হয়ে পড়ছে, জঙ্গিবাদে যুক্ত হয়ে পড়ছে, পলাতক, অনেক কিন্তু এই জায়গাটিতে আছে। হয়তোবা বলবে আমরা কথা বলতে পারিনি, এখন বলার সুযোগ আমরা পেয়েছি, এই কথাগুলো বলতে পারে। কাজে আমার কি কথাটি হলো এই, যা বলি যা করি তার জন্য বিশ্বাস থেকে বলি, এই হলো আমাদের মূল কথা। মনে প্রাণে বিশ্বাস করি, নিজের পরিবারের সদস্যদেরকে সেইভাবে গড়ে তুলি, বলার জন্য, বাকচাটুতার জন্য মাইক পেলে, মিডিয়া পেলে আমরা যেন সেই কথাটি না করি। এবং সেই মিল্লাত ভাইয়ের শেষ কথাটি আমি আবার দিয়েই আমি আমার গানের সুরে কথাটি শেষ করতে চাই এইভাবে, যে কথাটি যে মিল্লাত ভাই শুরু করেছিলেন, যে ছোটদের বড়দের সকলের, আমি আপনাদের কাছে বিদায় করতে চাই এইভাবে, যে মনের কথাটি সুরে সুরে, ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমার দেশ সব মানুষের, সব মানুষের, সব মানুষের, নেই ভেদাভেদ হেথা কাসায়ার তামারে, নেই ভেদাভেদ হেথা কুলিয়ার তামারে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশ মাতা এক সকলের, ছোটদের বড়দের সকলের, ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমার দেশ সব মানুষের, সব মানুষের, সব মানুষের, সব মানুষের, সব মানুষের। ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। আরেকজন রথীন্দ্রনাথকে পেলাম মনে হয় আমরা আজকে। যাই হোক, খুব ভালো লাগলো। স্বপন হালদার লিখেছেন সাবাস, আর তাতুল লিখেছে ওয়াও, চুনু ভাই খুব দারুণ গেলেন। আচ্ছা, তো আমরা যেটি চুনু ভাই এই প্রসঙ্গেই বলছেন যে আমাদের যে অপশক্তি, সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করাটি যেমন জরুরি, সাংস্কৃতিক উত্তরণটি জরুরি। আসলে সাংস্কৃতিক উত্তরণের মাধ্যমেই এই ধরনের কুসংস্কারাচ্ছন্নতা, কুপমণ্ডকতা দূর হবে আমার মনে হয়, এবং সেইটার জন্য আসলে আমাদের আরো বেশি করে কি কি কাজগুলো করা দরকার, সাংস্কৃতিক জাগরণটা কিভাবে আসতে পারে, এই বিষয়টি নিয়ে আবার যদি একটু আলোকপাত করেন মিল্লাত ভাই। একদম শেষ কথাটি শুনবো আপনার কাছ থেকে। আচ্ছা, ধন্যবাদ। চুন্নুর গান আমরা শুনলাম এবং এটা খুবই ভালো লাগলো যে আরেকদিনও এরকম শুনেছিলাম। আমি বলতে চাই সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের শিক্ষা ও সংস্কৃতির আন্দোলনকেই বেগবান করতে হবে। এখন গভর্নমেন্ট এটা তো দায়িত্ব পালন করতে হবে কার? রাষ্ট্রের। যদি তিনি মনে করেন যে মুক্তিযুদ্ধের চেতনা সরকার, মুক্তিযুদ্ধের চেতনা সরকার হলে পরে মুক্তিযুদ্ধের চেতনায় যে সমৃদ্ধি সেটাকে আমাদের উপরে
তুলে আনতে হবে আমাদের বাউল গানকে, আনতে হবে আমাদের লালনকে। এখন আপনি যদি বিমানবন্দরের সামনে লালনের ভাস্কর্য সেটি সরিয়ে দিতে চান, তাহলে আপনি কি পাবেন লালনকে? এটি কি প্রশ্ন আমরা করতে পারি না? আমার লালন শুধু বুকে হৃদয়ে থাকবে, এবং সেই বুকে হৃদয়ে থাকা লালন, যে লালনের উদাহরণ আমরা প্রতিবার দেই, সেই লালনকে যদি আমি ধারণ না করি, তাহলে তো আমি কখনোই শিক্ষা ও সংস্কৃতির দিকে যেতে পারবো না। একজন প্রশ্ন করেছিলেন যে শ্রমিকদের সম্পর্কে বলার জন্য, একজন প্রশ্ন করেছিলেন আজকে। আচ্ছা মিলাদ ভাই, গত জি, আরেকজন এখানে বলেছেন, এই আমাদের শরীফুজ্জামান টিটু ভাই লিখেছেন যে, বা চমৎকার জন্য ভাই, সৎ মানুষ কোত্থেকে পাবো যে দেশে একটি হাসপাতাল উধাও হয়ে যায়? আমরা জানি যে 35 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি হাসপাতাল হঠাৎ করে উধাও নাই। বসুন্ধরায় এই ঘটনাটি ঘটেছে। সৎ মানুষের তো অভাব আছে, সৎ মানুষের অভাব আছে, এবং যারা রাষ্ট্রকে পরিচালনা করবেন তাদের মধ্যে বঙ্গবন্ধু কি বলেছিলেন? বঙ্গবন্ধু ছাত্র ইউনিয়নের সম্মেলনে এসেছিলেন 1973 সালে, এসে সেখানে বলেছিলেন, আমাকে সোনার ছেলে দাও, আমি সোনার দেশ গড়ব, সোনার বাংলা গড়ব। সোনার মানুষ ছাড়া সোনার বাংলা গড়া কঠিন। আজকে আপনি দেখেন একটা দুঃখজনক ঘটনা আমি বলি, যে চট্টগ্রামে শুধুমাত্র কি তাপ বিদ্যুৎ কেন্দ্রের ওইখানে শ্রমিকরা তারা তাদের একটা দাবি উত্থাপন করেছেন। 5 জন শ্রমিককে পুলিশ গুলি করে হত্যা করেছে। আমি আজকের এই অনুষ্ঠান থেকে তার তীব্র প্রতিবাদ জানাই, যে শ্রমিকদের একটি দাবির জন্য তাকে গুলি করতে হবে, তাকে হত্যা করতে হবে। আপনি জাগরণ কোথায় পাবেন? জাগরণ পাওয়ার জন্য মানুষ একটু যুক্ত করি। ওইখানে শুধুমাত্র গুলি করা তো সরকারের পুলিশ করেছে, আন্দোলন তো শ্রমিকদের বিরুদ্ধে, এবং ওই প্রতিষ্ঠান সম্ভবত এস আলম গ্রুপের প্রতিষ্ঠান এটি। এবং সেখানে আজকে দেখেন মসজিদ এবং মাদ্রাসাতে কত কোটি টাকা ওই ভদ্রলোক দান করেছে। কাজে মসজিদ এবং মাদ্রাসাতে দান করলে এরকম 5, 10, 5,000 শ্রমিকের রক্ত ওই মসজিদ মাদ্রাসা দান করার মধ্যে দিয়ে হয়তো বা বৈধ হয়ে যায়। সরি, দেখেন যে শ্রমিকদেরকে হত্যা করলো, এই শ্রমিক হত্যার প্রতিবাদ আমরা জানাই। তাহলে পরে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি আপনি কাজ না করেন, যদি সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য যদি সরকার বরাদ্দ না করেন, আমি বাউলের কথা বলছিলাম, আমাদের যাত্রা শিল্পের কথা বলছিলাম, আমি নাটকের কথা বলছিলাম, যে আমাদের নাটক আগে আপনারা যে দেখতেন যে পথে পথে নাটক হতো, আজকে সেই নাটকের স্পন্সর করার জন্য আমাদের লোক পাওয়া যায় না। আমাদের শিল্পীরা গান গাওয়ার জন্য তারা স্টেজ পান না, তারা জায়গা পান না। কোথায় তারা কণ্ঠ? সেখানে তাদের যে গান যেটি মানুষকে উদ্বুদ্ধ করবে, সেই গানকে আমরা আজকে প্রশ্রয় দিচ্ছি না। আমরা বই পাঠের জন্য যে বই দেয়া, সেগুলি সম্পর্কে আজকে উদাসীনতার পরিচয় দিচ্ছি। তা মানুষ যখন পড়বে, মানুষ যখন গাইবে, মানুষ যখন অভিনয় করবে, মানুষ মুক্ত হয় কখন? যখন সে অভিনয় করতে শিখে। একজন মুক্ত মানুষ, একজন সুন্দর মানুষ তৈরি হয় কিভাবে? সংস্কৃতির মধ্য দিয়ে। যখন সে কবিতা আবৃত্তি করবে, যখন সে সুন্দর করে কবিতা আবৃত্তি করবে, তখন একজন মানুষকে সে স্পর্শ করতে পারবে। যখন একজন কণ্ঠশিল্পী একটি গান সে গাইবে, তখন একজন মানুষ মুগ্ধ হবে। একটি নাটক একটা সমাজের অসঙ্গতিকে প্রকাশ করে, একটি চলচ্চিত্র সমাজের অসঙ্গতিকে প্রকাশ করে, সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ করে। আজকে কবরী সারোয়ার আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন, বলা হয় বাংলাদেশের মিষ্টি মেয়ে। এই কবরী অভিনয়, তাদের অভিনয়ের মধ্য দিয়ে বাংলাদেশের সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটিয়েছিলেন তারা সেই সময়ে, যখন বলা হতো খুব অন্ধকার যুগ, কিন্তু আমি তো মনে করি সে অন্ধকার যুগে আলোকবর্তিকারা ছিলেন। কবরী ছিলেন, রাজ্জাক ছিলেন, ফারুক ছিলেন, এবং যারা অভিনয় করতেন, যে নাটক ছিল, সেই হুমায়ুন ফরিদির নাটক বলেন, সেই হুমায়ুন আহমেদের নাটক বলেন, কোথাও কেউ নেই নাটক বলেন, আর শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক নাটক বলেন, এই সমস্ত নাটক দেখে মানুষ উদ্বুদ্ধ হয়েছে। সেই নাটকগুলি কোথায়? সেই যে হারানো সম্পদ, তাদেরকে আবার আমাদের সংগ্রহ করে নিয়ে আসতে হবে। আমরা নাটক ভালোবাসি, আমরা গান ভালোবাসি, আমরা মানুষ ভালোবাসি, মানুষের ভালোবাসা ভালোবাসি। এই মানুষের ভালোবাসা যদি আমরা একজন আরেকজনের কাছে নিজেদের সমৃদ্ধ করতে না পারি, তাহলে দেশকে আমরা কখনোই এগিয়ে নিতে পারবো না। তাই শেষ করতে চাই আমাদের কবি নজরুলের সেই কবিতা দিয়ে, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নেই, নহে কিছু মহিয়ান।
নাই দেশকাল পাত্রভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে তিনি মানুষের জ্ঞাতি। আসুন মানুষের জয়গান গাই, আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত যে চেতনা, সেই চেতনাকে উপলব্ধি করি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আসুন মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা আমাদের নতুন প্রাণকে জাগরিত করি। অসংখ্য ধন্যবাদ সকলকে। শোনা যাচ্ছে না। আমরা শেষ মুহূর্তে আরো কয়েকজনের মন্তব্য পেয়েছি, সেগুলো পড়ে নিচ্ছি। হাশেম ভাই যাত্রা বন্ধু, তিনি বলেছেন মিল্লাত স্যারকে অভিনন্দন, মৃতপ্রায় যাত্রা শিল্পের কথা, যাত্রার কথা উল্লেখ করেছেন। তাতুল বলেছেন, মোহাম্মদ আলী তাতুল, একজন সোনার মানুষের প্রত্যাশায় প্রবাসী বাংলাদেশি। আরেকজন লিখেছেন, ডক্টর স্বপন হালদার লিখেছেন, আইন নিজের হাতে নেবেন না, সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত। হ্যাঁ, নিশ্চয়ই তাই। এদিকে হাসান মিথুন লিখেছেন, মিল্লাত ভাই ময়মনসিংহে কথা বলায় আপনি সেরা। আর স্বপন হালদার আবারও লিখেছেন, ভালো লাগলো। যাই হোক, ধন্যবাদ আমাদের সঙ্গে যারা এতক্ষণ ছিলেন। আমরা যে আলোচনাটি আজকে করার চেষ্টা করেছি, বাংলাদেশের অভ্যুদয়ে মুজিবনগর সরকারের যে ভূমিকা, সেই ভূমিকার কথাটি আমাদের আলোচকরা বলেছেন। সেই ভূমিকার কথা বলতে গিয়ে তারা বলেছেন যে সেইখানে অবশ্যই সেই সময়ের যে সৈয়দ নজরুল, তাজউদ্দিন সাহেবের প্রত্যুৎপন্নমতিত্বর কথা বলেছেন, তাদের যে ভূমিকা এবং সেই উপদেষ্টা, মুজিবনগর সরকারের উপদেষ্টা সর্বাধিনায়ক ওসমানীর কথা, সবার কথা এসেছে এবং তাদের কথা আমাদের আলোচনায় আসতে হবে বারবার। এই কথাটি যেমন এসেছে, সেই মুজিবনগর সরকার এবং বাংলাদেশ যে উদ্দেশ্য নিয়ে, যে বাংলাদেশের সংবিধানের যে 4টি মূলনীতি, সেইগুলোকে যেন আমরা সমুন্নত রাখি, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন, তাহলেই সঠিকভাবে হবে। এবং পাশাপাশি বর্তমান সময়ে উন্নয়ন ঘটছে, কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচারাল কাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবিক উন্নয়ন, মননশীলতার উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়নের দিকে আমাদের আলোচকরা জোর দিয়েছেন এবং সেই দিকে নিশ্চয়ই সরকার দৃষ্টি দেবেন। এই সরকারের কাছ থেকে আমরা পেয়েছি 2008 সালের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল 2021-এর মধ্যে ডিজিটাল বাংলাদেশ হবে, বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে ঢুকবে, এবং সেটির বাস্তবায়ন হয়েছে আমাদের প্রিয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে, যিনি বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধুর তনয়া। এবং তিনি কিন্তু 2041-এ যে রূপকল্পের মাধ্যমে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে দাঁড়াবে, সেই কথাটি আমাদের প্রথম দেখিয়েছেন। অর্থাৎ বড় বড় দীর্ঘ সময়ের যে পরিকল্পনার বিষয়টি, যে এটি বাংলাদেশের আগে এমন ভাবে হয়নি সেটি, এবং পাশাপাশি আমরা জানি যে একটি ডেল্টা পরিকল্পনা রয়েছে, বদ্বীপ পরিকল্পনা, 100 বছরের যে পরিকল্পনা, সেটির মাধ্যমে নিশ্চয়ই বাংলাদেশ অনেক উন্নত হবে। এবং সেই উন্নত বাংলাদেশে যেন উন্নত মানুষ, সোনার মানুষ হয়, যেটি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সেইটির জন্য নিশ্চয়ই এই সরকার কাজ করে যাবে। আমরা সকলেই যে যে প্রান্তে রয়েছি, আমরা সকলেই সেই বিষয় নিয়ে কাজ করে যাব। নাগরিক মঞ্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি সজল কুরাইশী। শুনতে থাকবেন নাগরিক মঞ্চের এই সংলাপগুলো, বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে হবে, এবং আমরা চাই আপনারা প্রত্যেকেই যুক্ত থাকুন আমাদের সঙ্গে। আমাদের আলোচক বৃন্দকে, বিশেষ করে এমদাদুল হক মিল্লাত ভাই এবং নজরুল ইসলাম চুন্নু ভাই, উভয়ই অ্যাডভোকেট এবং দুইজনই রোজা রাখেন, আমি জানি তারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং এই দীর্ঘ সময় তারা সময় দিয়েছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেক নতুন তথ্য পেলাম আপনাদের কাছ থেকে। অঞ্জনা সরকার মনি আমাদের সঙ্গে যুক্ত ছিল, গান শুনিয়েছে, সে পরবর্তী সময়েও যুক্ত ছিল। ধন্যবাদ মনিকেও। আর শেষ বেলায় সখা ভাই লিখেছেন, মিল্লাত ভাই চুন্নু ভাইকে শুভেচ্ছা। মতিউল আলম লিখেছেন, সুন্দর কথাগুলো শুনে মনটা ভরে গেল। যাই হোক, ভালো লাগলো। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, তারাই আসলে এই অনুষ্ঠানের প্রাণ। আমরা নিয়মিত এই আয়োজনগুলো করতে থাকবো। ভালো থাকবেন, ভালো থাকুক সবাই। করোনাকালীন এই সময়ে অবশ্যই সতর্ক থাকবেন এবং মাস্ক অবশ্যই পরবেন। ধন্যবাদ সবাইকে।